আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আসলে যে ড্যাম যেগুলো আছে, বিশেষ করে ভারতের এই ড্যাম নিয়ে বাংলাদেশে মানে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে যে আজকে ফেনী, কুমিল্লা, আজকে বন্যা হয়েছে ওখানে। তো এই ইদানিংকালের বন্যাগুলো কিন্তু গত 30-40 বছর দেখা যায়নি ফেনীতে, কুমিল্লায়। তাহলে এটার কারণ হলো যে ভারতের উপর একটা বাঁধ দেওয়া হয়েছে, ডুম্বুর বাঁধ। এটা ওরা জলবিদ্যুৎ প্রকল্প, পাশাপাশি এটা ওদের অনেক কাজে আসে। তো এই বাঁধটার হয়তো সব কপাট খুলে দেওয়ার কারণেই এই বিশাল একটা বন্যা হয় আর কি। তো এর আগেও পূর্ববর্তী ফারাক্কা থেকে শুরু করে টেপাইমুখ বাঁধ সবগুলো মিলাইয়ে বাংলাদেশ নানাভাবে ভিকটিমের শিকার হয়েছে। এবং এই বাঁধগুলো নির্মাণ করে ভারত আসলে কি চায়, বা এই বাঁধগুলো কেন নির্মাণ করা হয়, এবং আমরা কি আদৌ নতুন কোনো বাঁধ এখানে দিব কি না, এবং দিলে সেটা আমাদের লাভ কি ক্ষতি কী। তো শুরুতে আলোচনা করি বাঁধ কেন নির্মাণ করা হয়, বাঁধের সফলতা কী। যে বাঁধ মূলত দেওয়া হয় কিছু অর্থনৈতিক কারণেই দেওয়া হয়, এবং এটার অনেকগুলো সুবিধা আছে, এবং এটার আবার ক্ষতির আবার কুফলও আছে। তার মধ্যে প্রধান সুবিধা হলো যে উজান থেকে যে পানিগুলো আসে, এই পানিগুলোকে এই যে একটা রিভার সিস্টেম থাকে, এই রিভার সিস্টেমকে ডিসেন্ট্রালাইজড করে চাষাবাদের যোগ্য পানিগুলোকে চাষাবাদযোগ্য জায়গায় কী করে স্থানান্তরিত করা। যেমন ভারতের অনেকগুলো বাঁধ দেওয়া হয়েছে, এখানে পানির অনেক সমস্যা আছে। তো ওরা কি করে, এই বাঁধটা দিয়ে এখান থেকে চাষের জন্য পানিগুলো নিয়ে যায় এবং ওদের ওখানে চাষ হয়। কিন্তু যে ভাটির যে বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু আমরা প্রপার পানি পাচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক যে নদীর যে পানি বন্টন যে নিয়ম আছে, এটা ভারত লঙ্ঘন করছে। এবং বাংলাদেশের উপর প্রায় 30টির মতো বাঁধ ভারত দিয়েছে। তার মধ্যে শুধু ফারাক্কা বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তি রয়েছে, বাকি কোনোটার ব্যাপারে কোনো চুক্তি নেই আর কি। তো এই বাঁধের ফলে যেটা হয়েছে, আমরা আসলে বন্যাটাই দেখছি, কিন্তু এখানে বন্যা মূল ইস্যু নয়। মূল ইস্যু হচ্ছে আমরা পানির সুষ্ঠু বন্টন পাচ্ছি না, যার কারণে গিয়ে আমাদের যে ভূমি যেটা আছে, যে বাংলাদেশ, এই ভূমির বেশিরভাগ অঞ্চল খরায় রূপান্তরিত হচ্ছে, পানি পাচ্ছে না প্রপার, অনেকগুলো নদী মরে যাচ্ছে। এগুলোর মানে কুফল কি হতে পারে, ভবিষ্যৎ কি হতে পারে। আমরা সবাই জানি যে অনেকে হয়তো এটা নিয়ে জানে বা অনেকে জানে না, সেটা হলো যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, বা যেটা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ, এখন একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা মানে কানাঘুষো চলছে যে এটা হতে পারে। কেন? কারণ হলো পৃথিবীর যে প্রধান যে রাজনৈতিক শক্তি, যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এবং তার অধিভুক্ত যে দেশগুলো, এটার ক্ষমতা কমেই খর্ব হচ্ছে, এবং ওরা যদি ওদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, এর সামনের ওয়ার্ল্ড ওয়ারে তাকে জিততে হবে। অন্যথায় চীন এবং রাশিয়া বা তাদের যে অধিভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সাথে টিকে। এখন চায়না এবং রাশিয়া চাবে যে এই যুদ্ধে তাদেরকে হারাই দিতে, আমেরিকাকে যদি হারাই দেয় তাহলে পৃথিবীর মানচিত্র একটা পরিবর্তন আসবে, এবং নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা যে ওয়ার্ল্ড অর্ডার গঠিত হবে, যদি ওরা জিতে এটা ওরা তৈরি করবে, এবং চীন এবং রাশিয়া জিতলে সেটা ওরা করবে। এবং এটার সাথে বাঁধ বা টিপাইমুখ বা যে এই বাঁধগুলোর কী সম্পর্ক, বা এটা কী হতে পারে। যে আমরা জানি যে আমাদের জলবায়ু ক্রমেই পরিবর্তিত হচ্ছে, এবং আমরা এন্ড অফ টাইমে একটা অবস্থান করছি। তো এই টাইমের একটা ব্যাপার হলো যে কি, পানির একটা স্বল্পতা হবে। যে অনেকগুলো রিসার্চে বলে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যে হবে কেন, পানি, বিশুদ্ধ পানি বা মিঠা পানির অভাবে। আমাদের পানি তো অনেক সমুদ্রে, কিন্তু মূল যুদ্ধটা হবে হলো পানি নিয়ে। এই পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার। যেমন একটা দেশের উপর একটা রিভার সিস্টেম, যেমন আমি যদি তিব্বতকে ধরি, যে চীনের যে তিব্বত কিন্তু একটা স্বাধীন একটা সময় রাষ্ট্র ছিল, ওটাকে তিব্বতকে চীন দখল করে, এবং এটা নিয়ে ভারত এটার বিরুদ্ধ থাকে, এবং যে তিব্বতের যে দালাই লামা যিনি ছিলেন ওনাকে ওরা শেল্টার দেয়। কারণ তিব্বত যদি চীন অধিভুক্ত হয় বা চীনের শাসনে চলে যায়, তাহলে যে ভবিষ্যৎ পানি নিয়ে যে বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধের মানে দক্ষিণ এশিয়ার সেন্ট্রালাইজড যে হাব যেটা আছে, মানুষ যেগুলো আছে, এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করবে চীন। কারণ এই তিব্বত হলো একটা পানির সোর্স, এখান থেকে প্রায় 8টি নদীর পানির অববাহিকা কি করে যায়। তার মধ্যে ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকেছে, তার মধ্যে আবার এই যে আমাদের এই যে পাকিস্তান দিয়ে একটা গিয়েছে নদী, প্রায় 7-8টা নদী কিন্তু এই তিব্বত থেকে ছড়াইয়ে ছিটাইয়ে পুরো দক্ষিণ এশিয়ার মানুষ, প্রায় 3 কোটি মানুষকে কি করে পানির সোর্সিংয়ে সাপোর্ট করে। তো এখন এটা গেল তিব্বত করছে। ভারত কি করছে, ভারত এর পরবর্তী দিকে আমাদের উপর প্রায় 30টি বাঁধ দিয়েছে। এই বাঁধগুলো কিন্তু একই
ইয়াতে করা যে ওরা এই বাঁধটি দিয়েছে ভবিষ্যৎ পানি নিয়ে যখন সমস্যা হবে এই বাঁধের পানিটাই তাদেরকে সাপোর্ট করবে চাষাবাদের জন্য, মানুষের মৌলিক যে পানির যে নিডটা সেটা ফুলফিল করার জন্য। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ কী করছে? আমাদের তেমন একটা কোনো বাঁধ নেই। আমাদের যদি আমি বাঁধের কথা বলি সেটা আমরা কাপ্তাই বাঁধ বলতে পারি, কিন্তু ওটা একটা বিদ্যুৎ কেন্দ্রের জন্য করা হয়েছে। ওই পানিটা একটা রিসোর্স আমাদের জন্য, ভালো একটা রিসোর্স, কিন্তু আমাদের এই যে অন্যান্য যে অঞ্চলগুলো আছে এখানে কোনো বাঁধ নেই, যার কারণে ভবিষ্যৎ যদি পানির সমস্যা হয় এই ভারত যে অল্পটুকু পানি দিচ্ছে এখন এটা দিবে না। তো এটা অফ করলে আমাদের এই যে ভাটির যে বাংলাদেশ এটা কি ভিক্টিমের শিকার হবে? আমরা এখনও চিন্তা করছি বন্যা নিয়ে। এই বন্যা কিন্তু সাময়িক ব্যাপার। এখন হয়তো ভারত একটা পলিটিক্স করে যে পানিটা ছেড়ে দিচ্ছে একটা সিচুয়েশনের জন্য, কিন্তু ভবিষ্যৎ সিচুয়েশন এরকম থাকবে না। হয়তো বৃষ্টিও নাও হতে পারে, বৃষ্টি কমে যেতে পারে। ওই অবস্থায় ভারত কি পানি ছাড়বে? পানি ছাড়বে না, তখন সে পানি আটকাবে। এখন যে আমাদের যে ড্যামের কথা বলছে, যে বাঁধের কথা বলছে অনেকে, আমরা বাঁধ নির্মাণ করি, যে বাংলাদেশে যে সীমানা আছে সীমানাবর্তী বাঁধ নির্মাণ করি, এই বাঁধ নির্মাণ করলে যে লাভবান কী হবে, ক্ষতিগ্রস্ত কী হবে? আমার মনে হচ্ছে এটা আমরাই ক্ষতিগ্রস্ত হবো আর কি। কারণ এই বাঁধ নির্মাণের ফলে পানি যেটা আটকাবে এটা ভারতেই পাবে, পানিটা আমরা পাবো না। হ্যাঁ, ভারত তখন পানি বন্যার সময় পানি ছাড়বে না ভয়ে, যে যদি পানি ছাড়ে আমার এখানে তো ডুবে যাবে, সব ডুবে যাবে, এটা হয়তো আমরা আটকাতে পারবো। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আজ থেকে 4 বছর 5 বছর বা 20 বছর পর কী হতে পারে, পানির সোর্সিংটা আমরা কী করতে পারি। যদি আমাদের বাঁধ নির্মাণ করতে হয় সেটা করতে হবে বাংলাদেশের ভূখণ্ড থেকে আরও প্রায় 30-40 কিলোমিটার ভিতরে। ওখানে করলে কী হবে, এই 30-40 কিলোমিটার পানি কী থাকবে, সোর্সিং পানিটা একটা স্টেবল পানি থাকবে। যদি বাঁধ যদি ভারত ছেড়ে দেয় তখন আমরা এটা ছেড়ে দিব, মানে আমাদের এটা আগে থেকে ইনফর্ম করা থাকবে। হয়তো ভারতে কোনো গোয়েন্দা সংস্থা থাকতে পারে যেটাও বলে দিবে যে ভারত তো বাঁধ ছাড়ছে এতটা, আপনারা পানি ছেড়ে দেন, আমরা পানি ছেড়ে দেবো একটা লিমিটেশন করে, কারণ আমাদের বাঁধটা আমাদের অনেকগুলো সহায়ক একটা ব্যাপার থাকবে। কিন্তু মূল ব্যাপারটা হলো এই যে বাঁধগুলো নির্মাণ করা হয় এগুলো অনেকগুলো বেনিফিট আছে, আমি বেনিফিটগুলো একটু বলি। তার মধ্যে পানি বিদ্যুৎ তৈরি করা যায়, এটা আমরা সবাই জানি, কাপ্তাই বাঁধ এবং ভারতে অনেকগুলো বাঁধ কিন্তু পানি বিদ্যুৎ তৈরি করে, এটা পজিটিভ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নতি, যে এই বাঁধগুলো নির্মাণ করা হয় নদী বা কোনো একটা পানি সোর্সিংয়ের উপর, তখন কি করে এই দুই পাশের জনগণকে অ্যাটাচ করার জন্য ওটা অ্যাট এ টাইম এটা একটা যোগাযোগের হাব হিসেবে ইউজ করা হয়। 3 নম্বর হলো চাষের জন্য পানি, যেটা আমি আলোচনা করেছি, যে যেসব অঞ্চলে পানির খুব অভাব, শুষ্ক থাকে, ওই সব এলাকায় পানি ডিসেন্ট্রালাইজ বা ছোটো ছোটো খাল করে ক্যানেল করে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা চাষের জন্য। এটা ওই দেশের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু যে ভাটির যে উজানের মানুষ, ঠিক আছে, ভাটির যারা আছে, আমরা যারা আছি, আমার জন্য এটা খুব ক্ষতিকর। 3 নম্বর হল জলের সরবরাহ নিয়ন্ত্রণ করা, যেমন এখন নিয়ন্ত্রণ করছে ভারত, যে যখন আমার পানি লাগছে তখন দিচ্ছে না, যখন পানি লাগবে না তখন আমাদেরকে অনেক বেশি পরিমাণে পানি দিয়ে আমাদেরকে যে বন্যার মতো একটা ইয়াতে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হলো ভারত এটা করতে পারছে যেহেতু উজানে আছে, এবং বাংলাদেশের সাথে সাম্পর্কিক বিষয়গুলো আন্তর্জাতিক রাজনীতির জন্য এই কাজটা হচ্ছে। এবং এটার কুফলও আছে, কিছু কুফলগুলো মানে একটু মানে আলাদা। যেমন এই যে বাঁধ নির্মাণের ফলে ইকোসিস্টেমের একটা সমস্যা হয়, যেমন যেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে তার উজানে যে পানিগুলো আছে ওখানে মাছ থেকে শুরু করে যে অন্যান্য প্রাণী, যে জলজ উদ্ভিদ যেগুলো আছে, প্রাণী যেগুলো আছে, ওদের ইকোসিস্টেমে একটা পরিবর্তন আসে। এবং ভাটির যেখানে পানি কম থাকে ওখানে অনেকটা ধরতে গেলে মাছ থাকে না এবং ইকোসিস্টেমটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এটা আমাদের ইকোসিস্টেমকে ব্যাহত করে। পাশাপাশি যেমন যেখানে বাঁধ নির্মাণ করা হয় তার উপরের লেভেলে বন্যা হওয়ার পসিবিলিটিটা বাড়ে, যার কারণে কিন্তু বাঁধ অনেক সময় যে ভারত পানি একটু বেশি ছাড়ে বন্যার সময়। আরেকটা হলো ভাটির মানুষ যারা আমরা আছি, আমরা উজানো হলো ভারত, আবার ভারতের উজানো হলো আবার চীন। তো চীনও বাঁধ নির্মাণ করেছে ভারতের উপর, তারা কিন্তু ওভাবে হয়তো ভারতকে এখনও ওভাবে ক্ষতিগ্রস্ত করে নাই বন্যা দিয়ে, কিন্তু ভারত আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে যখন পলিটিক্স একটু ডিফারে যায়। তো ভাটির মানুষ ক্ষতিগ্রস্ত আমরা বেশি হই, তার কারণ হলো যে শুষ্ক মৌসুমে আমরা পানি পাই না, বন্যার সময় বেশি পরিমাণ পানি পাই, যেটা কারণে মানুষ বাংলাদেশে অনেক মানুষ বলছে বাঁধ নির্মাণটা খুব একটা পজিটিভ ইস্যু, এবং এটা অবশ্যই চিন্তা করে দিতে হবে যেন ভবিষ্যৎ পানি সংকটটাকে নিরসন করা যায় মতো। আরটা হলো পানির সুষম বন্টনের ব্যাপারে, এটা অধিকার সবার, যে একটা নদী কিন্তু কারো বাপের না, ব্যাপারটা এরকম যে একটা নদী আসছে, এটা চীন ওটা দখল করছে কি তিব্বতে দখল করছে, কিন্তু এটা ওদের না, ওদের দেশ দিয়ে প্রবাহিত হয়ে যেসব দেশ দিয়ে মধ্য দিয়ে এটা সমুদ্রে পতিত হয়েছে, প্রত্যেকটা দেশের মানুষের এটা অধিকার আছে, এখানে সীমান্তবর্তী কিছু নেই। কিন্তু এই আন্তর্জাতিক পানিমণ্ডল চুক্তিগুলো অনেক দেশ মানছে না, তাদের ক্ষমতা বলে। কিন্তু এটা সবসময় থাকবে এরকম না, যদি ইন ফিউচারে পানির স্বল্পতা থাকে, বাংলাদেশ যদি এটা পানি প্রপার না পায়, ওরা কিন্তু
একটা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বা এটা সশস্ত্র একটা আন্দোলনে রূপ নিতে পারে। কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেহেতু পানি নিয়ে হবে, তখন যদি পানি কেউ আটকায়, তখন আমরা এরকম অনেক ভিডিও দেখেছি অলরেডি যে পানির স্বল্পতার কারণে যুদ্ধ হচ্ছে। যে কারো একটা পুকুর আছে, সাপোজ এই পুকুরটা অনেক পরিমাণে পানি আছে, কিন্তু কারো পুকুরে পানি নাই, কারো পুকুরে পানি নাই। তো এই পানি না থাকার কারণে যার পুকুরে পানি আছে তাকে পাহারা দিতে হবে একটা সময় গিয়ে। তখন কেন? কারণ ওর পুকুরে পানি আছে, এটা পানি খাওয়ার জন্য একটা বড় বিরাট ইস্যু। কারণ যে ভূগর্ভস্থ যে পানি আছে, আমরা অলরেডি জানি যে আমাদের ভূগর্ভস্থ পানির একটা বিরাট সমস্যা। কারণ ওই পানি ব্যবহার করে আমরা চাষাবাদ করছি, খাচ্ছি, তারপরে অনিয়ন্ত্রিতভাবে তুলছি। তার মধ্যে বড় সমস্যাটা দাঁড়াইছে হলো যারা বোতল ফ্যাক্টরি, যে পানির যে প্যাকেটিং করে যারা বিক্রি করে, এরা ভূগর্ভস্থ পানি ইচ্ছে মতো তুলে সেটাকে হালকা কি করে ফিল্টারিং করে আমাদেরকে দিচ্ছে। তাহলে এই অধিকারকে, পানির অধিকার কিন্তু সবার ছিল, কিন্তু ওই ভূগর্ভস্থ পানিটা তাদের ইচ্ছে মতো তোলার কারণে পানির যে ভূগর্ভস্থ যে পানিটা আছে তার স্কেলটা বা পানি ডাউন হয়ে যাচ্ছে। আমরা নর্মালি কোনো যে পানি খাওয়ার জন্য যে বাসা বাড়িতে যে নলকূপ বসায়, সেটা তার পানি পাওয়া যাচ্ছে না। তো এটা অনেকটা সেন্ট্রালাইজড, তখন পানির ব্যবসাটা খুব চমৎকার হবে। হয়তো ভূগর্ভস্থ কিছু পানি থাকবে, ওই পানিটা নিয়েও ব্যবসা হবে, নদীতে পানি থাকবে সেটা নিয়ে ব্যবসা হবে, চাষযোগ্য ভূমি যেগুলোতে পানি সোর্স থাকবে ওখানে চাষ যেটা হবে সেই বা উৎপাদিত পণ্যের একটা কী হবে ব্যবসা হবে, বিরাট ব্যবসা হবে। আর বাংলাদেশের মতো যে জায়গা, এখানে তো মানে অবৈধ ব্যবসার একটা দ্বার। যদি বলি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা একটা ওয়ার্ল্ড ওয়ার চলতেছে, এই ওয়ার্ল্ড ওয়ারে গিয়ে জিনিসপত্রের দাম 10 টাকা জিনিস তখন 2000 টাকা কিনতে হতে পারে আর কি। তো এখন এই বাঁধ নির্মাণের ব্যাপারে যে বাংলাদেশের এন্ড আসলে কী করার আছে, যেটা আমি এর আগেও বলেছি, আমাদেরকে আসলে ভবিষ্যতের অনেকগুলো ফ্যাক্ট নিয়ে চিন্তা করতে হবে। তার মধ্যে হলো আমরা এই বাঁধ নির্মাণের মাধ্যমে আমরা পানি বিদ্যুৎ নির্মাণ করতে হবে। কারণ পানি বিদ্যুৎ অনেক কস্টিংটা কম, অনেক কম, যেটা একটা মনে করেন যে বিশাল পরিমাণ অঙ্ক লাগে শুধু পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র করতে, কিংবা আমি যদি বলি যে এটা অয়েল নির্ভর বা গ্যাস নির্ভর, এটা তো অনেক জ্বালানি লাগে, কিন্তু পানিতে তেমন একটা লাগে। এটাতে আমরা গতিশক্তিতে রূপান্তর করে বিদ্যুতে রূপান্তর করতে পারি। তো এই বিদ্যুতে খুব কম খরচ। আমরা যদি এরকম বড় বড় নদীগুলো 3-4টাতে বাঁধ দিই, এই বাঁধ থেকে আমরা বিদ্যুৎও পাবো। এবং এই উজানে যদি 30-40 কিলোমিটার যে ভূমি যেটা বাংলাদেশের মধ্যে থাকবে, ওই অঞ্চলের মানুষ আমরা রিভার সিস্টেমটাকে ফুলফিল করতে পারবো, যে খাল বা নদীগুলোকে আমরা পানি দিয়ে রাখতে পারবো এবং ওই পানিটা ইউজ করে মানুষ চাষাবাদ করতে পারবে সব সময়, মানে 12 মাসই আর কি। তারপর আসছে হলো যে যোগাযোগের ব্যাপার। এই যে এই বাঁধের কারণে দূর প্রান্তের মানুষের একটা রাস্তার একটা ব্যাপার থাকবে, একটা রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে। আমরা তিস্তা প্রকল্প নিয়ে অনেকে বলছি এটা একটা বাঁধ হবে, এই বাঁধটা সুফলতা খুব একটা আছে এরকম না, এটা একটা পলিটিক্যাল প্রপাগান্ডা। চীন এটা একটা কারণে করছে, ভারতের সাথে একটা যে ইন্টারনাল অ্যাফেয়ার্সের জন্য। তো এটা যদি আর একটু নিচে হতো তাহলে একটু সুবিধা পেত বাংলাদেশ, কিন্তু এটা তো খুব কাছাকাছি, একটা ইন্ডিয়ার পরপরই আমরা যে তিস্তা ব্যারেজটা দেওয়ার ব্যাপারে চলছে, কিন্তু এটা আদৌ হবে কিনা সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ। তবে বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ বলছে কি বাঁধ নির্মাণের ব্যাপারে আমরা নিজস্ব অর্থায়ন করবো, যেটা হোক আমাদের উচিত বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশকে, সরকারকে হেল্প করা, তাদেরকে ইনসিস্ট করা, কিন্তু অবশ্যই একটা পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে। এবং ভারত যে বন্যা, আমরা সারাউন্ডিংস বাই ভারত, আমাদের প্রায় 80-90% যদি ভূখণ্ড ভারত দ্বারা সারাউন্ডিংস, এবং আমরা কখনোই ভারতের বাইরে পলিটিক্স করতে পারবো না। ভারতের সাথে একটা সম্পর্ক, ব্যালেন্স সম্পর্ক রেখে আমাদেরকে কাজ করতে হবে। কারণ এই যে ইমব্যালেন্স, এখন ভারত মনে করছে আমরা পুরোপুরি একটা ভারত বিরোধী রাষ্ট্র হয়ে গেছি, এখন তারা চাইবে এই নিয়ে এই গভর্নমেন্টটাকে আনস্টেবল করার জন্য। এটা নানাভাবে, এটা বন্যা দিয়ে হতে পারে, এটা মনে করেন যে একটা অস্থিতিশীল পরিবেশ দিয়ে হতে পারে, আমাদেরকে মনে করেন যে রপ্তানি আমদানি দিয়ে হতে পারে, নানাভাবে সে করতে পারে। এটাকে ইউনূস সরকারের উচিত হবে ভারতের সাথে আপাতত একটা সুসম্পর্ক বজায় রেখে স্টেবিলিটির দিকে যাওয়া, কিন্তু এমন সম্পর্ক নয় যেটা আমাদের যে স্বার্থ ক্ষুণ্ণ করে। এটা আমাদের চায়নার সাথে করা উচিত না। কারণ হলো আমরা যদি একটা নিউট্রাল পররাষ্ট্রনীতির দিকে যাই, যেখানে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সবার স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং সবার সাথে একটা ব্যালেন্স পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা এগিয়ে যেতে